এত অগোছালো আপনি? হিমেল তখন ল্যাপটপে কাজ করছে। সেদিকে মনোযোগ রেখে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, একটা বউয়ের অভাবে আমি এমন হয়ে গেছি তারা, নয়তো আমি আগে এমন ছিলাম না। এমন ভাব করছেন যে আগে এমন ছিলেন না, মনে হচ্ছে যেন তারও আগে আপনার বউ ছিল। বউ চলে যাওয়ার পর অগোছালো হয়ে গেছেন আপনি। ছিল তো একটা বউ, সেই বউটা চলে যাওয়ার পরেই তো এমন অগোছালো হয়ে গিয়েছে। নয়নতারার কাজের হাতটা থেমে গেল। ভয়ে ভয়ে হিমেলের দিকে তাকিয়ে ধীর গলায় প্রশ্ন করল, হ্যাঁ, ছিল তো একটা বউ। নয়নতারা এগিয়ে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। পাশে নয়নতারার উপস্থিতি খেয়াল করতেই হিমেল সেই দিকে তাকালো। দেখল ইতিমধ্যে নয়নতারার চোখ দুটোতে পানিতে টলমল করছে। হিমেলের দিকে তাকিয়ে থাকার মাঝে নয়নতারার গালবে বেশ কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। হিমেল তাড়াহুড়ো করে ল্যাপটপটা পাশে রেখে ব্যস্ত গলায় বলল, আরে এমনি বললাম, মজা করছিলাম তারা। বউ নেই আমার, তুমি আমার জীবনের প্রথম বউ, তুমি আমার শেষ বউ। নয়নতারা ডুক রেখে দিয়ে উঠল, বলল, না, আপনি মিথ্যে বলছেন। আমি জানি আপনার আগে কোনো বউ ছিল। না, তারা ছিল না। আমি তো এমনি মজা করলাম, তোমাকে রাগানোর জন্য বললাম। আরে সবার বউ শুনি কত রাগারাগি করে, আমার বউ রাগেই না। বউর সাথে রাগারাগি না করলে ভালো লাগে বলো? সেই জন্যই তোমাকে রাগালাম। সত্যি বউ ছিল না আমার। কান্না থামল নয়নতারার। বুড়ো কোচকে হিমেলের দিকে তাকিয়ে বলল। নয়নতারা মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলল, আমাকে রাগানোর জন্য এমনটা করলেন আপনি? এমন মজা আমার একদমই পছন্দ না হিমেল। সবকিছুরই একটা সীমা থাকে। এসব বিয়ে, বউ, এগুলো নিয়ে মজা করার ব্যাপার না। আপনার থেকে আমি এমনটা আশা করিনি। কথাটা বললে নয়নতারা আবারও গেল আলমারিতে গোছাতে। এদিকে হিমেল পড়ল মহা বিপাকে। যে বউকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করলো, সেই বউ এখন সত্যি সত্যিই রেগে গেছে। হিমেলের ভয় করছে। হিমেলের এই চেষ্টাটা করা উচিত হয়নি। আসলে বউ রেগে গেলে যে কি দারুণ টেনশন হয় সেটা এখন বুঝতে পারছে। হিমেল এটাও বুঝতে পারছে কেন মনির কান্নাকাটি শুরু করে দিয়েছে। হিমেলের মতন শক্তপোক্ত মানুষেরই যদি চিন্তা হয়, তবে মনিরের তো কান্না করাটাই স্বাভাবিক। কিন্তু বউ যেহেতু রাগ করেছে, রাগ তো ভাঙাতেই হবে। এই কথাটা ভেবে আবার হিমেলের সব চিন্তা দূর হয়ে গেল। হিমেলের কত দিনের শখ ছিল বউ রাগ করবে আর হিমেল একটু মিষ্টি মিষ্টি কথা বলে বউয়ের রাগ ভাঙাবে। বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে নয়নতারার পিছনে দাঁড়ালো। মিনমিনে গলায় ডাকলো, তারা। নয়নতারা কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। হিমেল আবারও ডাকলো, তারা। এবারও নয়নতারা কোনো উত্তর দিল না। হিমেল বুঝল নয়নতারা একটু বেশি রেগে গেছে। অযথা হিমেল নিজ হাতে নিজের সুখের সংসারে আগুন লাগালো। ইচ্ছা করলো নিজের গালে কষিয়ে কয়েকটা চড় লাগাতে, তবে সেটা করলো না হিমেল। এখন নিজেকে আঘাত করার সময় না। আগের নয়নতারার রাগ ভাঙাতে হবে, হাল ছাড়লেই চলবে না। হিমেল এবারে আঙুলের সাহায্যে নয়নতারার পিঠে হালকা করে একটু টোকা দিল। কাজ হলো এবার। নয়নতারা খেকিয়ে উঠে বলল, কি সমস্যা আপনার? অন্য বউয়ের কাছে যান, আমার কাছে কেন এসেছেন? হিমেল অসহায় গলায় বলল, নেই তো আমার আর কোনো বউ তারা, তুমি আমার একমাত্র বউ, তুমি আমার সব। তবে বললেন কেন অন্য বউয়ের কথা? খুব শখ তাই না দুই বউ রাখার? আপনাকে আমি আলাদা ভেবেছিলাম, আপনিও বাকিদের মতো। আসলে ভুলটা আপনার না, ভুলটা বোধহয় আমারই। কেউ একজন আমায় নিয়ে সন্তুষ্ট থাকতেই পারে না। আমার মাঝেই এমন অনেক কমতি আছে যার জন্য আপনি অন্যজনের কথা ভাবছেন। আমার মধ্যে এমন বিশেষ কিছু নেই, সেই জন্য আপনি হয়তো বিশেষ কিছুর জন্য অন্য কারো খোঁজ করছেন। আপনার দোষ নেই, দোষটা আমারই। শেষের দিকে নয়নতারার গলাটা ধরে এলো। হিমেল বুঝতে পারল মজা করতে গিয়ে নয়নতারাকে কষ্ট দিয়ে ফেলেছে। তবে হিমেল তো কষ্ট দিতে চায়নি। হিমেল বুঝতেই পারেনি যে এই একটা সামান্য কথায় নয়নতারা এইভাবে কষ্ট পাবে। বুঝলে কখনো বলতো না। হিমেল কি পারে নাকি ওকে কষ্ট দিতে? কখনো না। হিমেল বুঝল নয়নতারা নিঃশব্দে কাঁদছে। নয়নতারাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। চোখের জলটুকু মুছে দিয়ে বলল, তোমার মাঝে কোনো কমতি নেই তারা। আর তুমি ভাবলে কি করে তোমার মাঝে কোনো কমতি আছে বলে তার জন্য আমি অন্য কোনো নারীর কথা ভাববো? বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। আমি শুধু মজা করে বউয়ের কথাটা বলেছিলাম তোমাকে রাগানোর জন্য। তোমাকে তো কখনো রাগ করতে দেখিনি, তাই ভেবেছিলাম তোমায় কেমন লাগবে রাগ করলে। নয়নতারা শুধু ফোপালো, কিছু বলল না। হিমেলের অপরাধবোধ আরও বাড়ল। হিমেল জানে তো মেয়েটা খুব বেশি অভিযোগ করতে পারে না, তারপরেও এমন একটা কথা বলে দিল। এখন নয়নতারা হয়তো মুখে ঠিকই বলবে যে ও কিছু মনে করেনি, তবে মনে মনে হয়তো কষ্ট পাবে।
এমনও তো হতে পারে এইটুকু সময়ের কষ্টটা হয়তো সারা জীবন নয়নতারার হৃদয়ে দাগ কেটে রইল। হয়তো হিমেল নিজের ভালোবাসা দিয়েও সেটা ভোলাতে পারল না। হিমেলের এইসব ভাবনার মাঝে নয়নতারা নিজে থেকেই বলে উঠল, কিছু মনে করিনি আমি। হ্যাঁ, একটু কষ্ট পেয়েছিলাম, তবে এখন ঠিক আছি। আমি জানি আপনি মজা করছিলেন, তবে আমি কিছু কিছু বিষয়ে সামান্য মজাও নিতে পারি না। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না আপনাকে নিয়ে প্রত্যেকটা বিষয় আমার কাছে ঠিক কতটা স্পর্শকাতর। শুধু একটা অনুরোধ, আর কখনো এইসব বলবেন না আপনি। আপনি আমাকে যেমন হয়ে যেতে বলবেন, আমি তেমনটাই হয়ে যাব। শুধু আপনি কখনো আমায় ভুলে যাবেন না। ধ্যাত পাগলি, ভুলে যাব কেন? আমাকে ক্ষমা করে দিও। আমি কষ্ট দিতে চাইনি তোমাকে, তবু কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা আগে দিই। কথাটা বলে হিমেল নিজের অফিসের ব্যাগ থেকে কিছু একটা বের করলো। নয়নতারার দিকে এগিয়ে এসে হাতে থাকা কাজলটা নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার কাজলের আম্মুর জন্য কাজল এনেছি। তুমি চোখে কাজল পরো না কেন? আমি অপেক্ষায় থাকি কখন আমার তারা একটু চোখে কাজল করবে। এদিকে আমার তারা তো আমার অপেক্ষা বোঝেই না। নয়নতারা কাজলটা হাতে নিয়ে বলল, আসলে আমার কাছে কাজল ছিল না, আমি তো সাজগোজ করতাম না। বিয়ের দিন ভাবিটা নিয়েছিলাম। হিমেল একটু মনে করার চেষ্টা করে বলল, কেন, বিয়েতে যেসব কেনাকাটা করে দিয়েছিলাম তাতে তো আমি একটা কাজল কিনে দিয়েছিলাম তোমাকে, সেটা কি হয়েছে? জানি না, আসলে অনেক কিছুই খুঁজে পাইনি। ও বাড়ি থেকে সবই নিয়ে এসেছিলাম, তবে এই বাড়িতে আসার পর কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না। হয়তো আমি হারিয়ে ফেলেছি। কি কি হারিয়েছো তুমি? সাজগোজের সব জিনিসপত্রই হারিয়ে গেছে। তারপরে আপনার দেয়া দুটো শাড়িও পাচ্ছি না। কবে হারিয়েছো? আর এই বাড়ি থেকে হারিয়েছো? কবে হারিয়েছে সেটা তো বলতে পারবো না, তবে আমার বাড়িতে যে গিয়েছিলাম ওখান থেকে ফিরে আসার পর আর পাইনি আমি। আর একটা কথা বলি, খারাপ ভাববেন না আমায়, হ্যাঁ? হিমেল বুঝল নয়নতারার এই জিনিসগুলো হারানোর পেছনে কোনো কারণ নিশ্চয়ই জানে। ভ্রু উঁচিয়ে বলল, কি? নয়নতারা ইতস্তত করতে লাগলো, বলল, আপনার ফুপুর মেয়ে আছে না, ওর কাছে আমি চুড়ি দেখেছিলাম। আপনি যে চুড়িটা আমায় বিয়েতে কিনে দিয়েছিলেন তেমন চুড়ি। আমি আমারটা বিয়ের পরের দিন সকালে উঠে আর পাচ্ছিলাম না পরার জন্য। আমি নিশ্চিত না, তবে ওই চুড়িগুলো একদম আমার চুড়ির মতো। লজ্জায় আর অস্বস্তিতে হিমেল নাক মুখ কুঁচকে ফেলল। বুঝতে আর বাকি রইল না হিমেলের যে নয়নতারার জিনিসগুলো কেন উধাও। নিজের টাকা পয়সা খরচ করে কতগুলো চোরকে খাবার খাওয়ালো হিমেল। এখন হিমেলের প্রশ্ন একটাই, ওরা তো সবাই বিয়ের পরের দিনেই চলে গিয়েছিল, তবে এই কাজগুলো করলো কখন? আচ্ছা তারা, বিয়ের দিনে বাড়িতে আসার পর তোমার দাগপত্র কি ঘরে আনা হয়েছিল? না, রাতে আনা হয়নি। মনে নেই সকালে আপনি তো ব্যাগটা কোথা থেকে যেন এনে দিলেন। হিমেল মস্তিষ্কে একটু জোর প্রয়োগ করতেই মনে পড়ল ব্যাগটা তো ওর ফুফাতো বোনের ঘর থেকেই এনেছিল। হিমেলের হাসি যেমন পেল তেমন ঠিক লজ্জাও হলো, আবার রাগও হলো। সেই সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো এইবার যা ভুল করার করেছে, কিন্তু এর পরের বার থেকে এগুলোকে আর কোনো মতেই বাড়িতে ঢুকতে দেবে না। আর যদিও বা কোনোভাবে ঢুকেও যায়, বেরোনোর সময় একদম ব্যাগপত্র ভালো করে দেখে তারপরে ছেড়ে দেবে। তবে এখন আর এইসব বেশি নিয়ে ভাবলো না হিমেল। নয়নতারার কাছে আবদার করে বলল, এই কাজকর্ম রেখে এখন যাও, একটু কাজল লাগিয়ে এসো চোখে। অনেকদিন হলো তুমি কাজল পড়ো না। নয়নতারা একটু লজ্জা পেল ঠিকই, তবে আবার ভালোও লাগলো। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দুই চোখে মোটা করে কাজল পরল। হিমেল ততক্ষণে নয়নতারার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। নয়নতারা কাজল পরল। হিমেল পিছন থেকে দুই হাতে নয়নতারার কোমর ছড়িয়ে ধরে কাঁধের উপরে থুতনি ঠেকিয়ে বলল, মাশাআল্লাহ, কি দারুণ লাগছে আমার কাজলের আম্মুকে। তবে এখন শুধু একটা কাজলের অভাব। নয়নতারা আয়নার মধ্যেই বিস্ফোরিত দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো। হিমেলের মিটিমিটি হাসি দেখে লজ্জা পেয়ে আবার চোখ নামিয়ে ফেলল। হিমেল আবারও বলল, আমাদের এই ঘরে একটা কাজল এলে মন্দ হয় না, তাই না তারা? নয়নতারা এবারও কিছু বলতে পারল না। হিমেল এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, একটা কাজল হলে মন্দ হয় না, তবে এত তাড়াতাড়ি না। সবে তো বিয়ে করলাম, এখনই যদি কাজল এসে কান্নাকাটি শুরু করে তবে তো বউকে ভালোবাসার সময়ই পাবো না। আর তার থেকেও বড় কথা, কাজলকে আনতে চাইলে তো অনেক খাটাখাটনি করতে হবে। তবে আমার বউ তো খালি লজ্জাই পায়। নয়নতারা মিনমিনে গলায় বলল। আর আপনি একটা নির্লজ্জ। হিমেল আবারও শব্দ করে হেসে উঠে বলল, যদি আমি নির্লজ্জ না হতাম তবে বিয়ের এতদিনও জানতেই পারতাম না যে তোমার কাঁধের সাথে সাথে কোমরেও একটা তিল আছে। নয়নতারা আর কিছু বলতে পারল না। হিমেল এবারে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই সাথে একটা বিষয় দারুণভাবে দুজনেই অনুভব করল। এমন একটা সুখের সংসারই তো ওরা চেয়েছিল।
সকালের নাস্তা করে আকবর সাহেব দোকান যাওয়ার প্রস্তুতি নিলেন। বেরোনোর আগ মুহূর্তে নাফিসও সেখানে এলো। দেখেই বোঝা যাচ্ছে কোথাও বেরোবে। আকবর সাহেব প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ তুমি? নাফিস ছোট করে উত্তরে বলল, দোকানে। আকবর সাহেব আবারও প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, দোকানে কি কাজ? আর কার দোকানে যাচ্ছ? আমাদের দোকানে যাচ্ছি। দোকানে বসতে হবে না? আকবর সাহেবের বিস্ময়ের মাত্রা আকাশ ছিল। কে দাঁড়িয়ে আছে তার সামনে? এটা কি সত্যি নাফিস, না নাফিসের মুখোশধারী অন্য কেউ? ওনার যে নিজের কানকে ঠিক বিশ্বাস হলো না যে উনি নাফিসের মুখ থেকে এমন একটা কথা শুনলেন। নাফিস এমন একটা কথা বলতেই পারে না। সন্দেহী গলায় প্রশ্ন করলেন, শরীর ঠিক আছে তোমার? নাফিস একটু বিরক্ত সহকারে বলল, আমি কাজ করতে চাইলেও, তোমাদের সমস্যা না করতে চাইলেও সমস্যা। বাবা, আমি টাকা বলবে আমি করবোটা কি? দোকানে যখন যেতে চাইছি খোঁচাচ্ছ কেন? খোঁচাচ্ছি না তোমায়। অতীতের ঘটনা তো খুব একটা ভালো না যে তোমার মুখ থেকে এমন একটা কথা আমি এত সহজে বিশ্বাস করে নিতে পারি। টাকা পয়সার দরকার, সেই জন্য আমার মন। এবারে নাফিস বিরক্তি নিয়ে কিছু বলল না, বরং একটু ধীর গতিতে বলল, টাকা পয়সা তো অবশ্যই দরকার, তবে তোমার মন গলানোর জন্য দোকানে যেতে চাইছি না। কিছু তো একটা করতে হবেই। দেখি ব্যবসাই করি। আকবর সাহেব এবারও বিশ্বাস করতে পারলেন না নাফিসের কথা। কেন যেন ওনার মনে আছে নাফিসের দোকানে যাওয়ার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। রাতারাতি তো আর এভাবে কোনো মানুষ পরিবর্তন হতে পারে না। এত বছরের অলস স্বভাব এক রাতের মধ্যে পরিবর্তন হলো কি করে? অবশ্য গতকাল হিমেলের সাথে কিছু তো একটা কথাবার্তা হয়েছে নাফিসের। তবে কি হিমেল বুঝিয়েছে কিছু নাফিসকে? যদি উনি ধরেও নেন যে বুঝিয়েছে হিমেল, তবে হিমেলের এক রাত বোঝানোই এতটা পরিবর্তন আসা সম্ভব না নাফিসের মাঝে। হিমেল তোমায় বুঝিয়েছে, তবে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এক রাতের মাঝেই তুমি হুট করে এতটা বদলে গেছো। এক রাতে বদলায়নি, আমার বদলাতে 3-4টে রাত লেগেছে। সত্যি বলছি, নিজের ইচ্ছেতে এটা করতে চাইছি। জানি না লাভ হবে না লোকসান, তবে শিখবো ব্যবসাটা আগে তোমার থেকে। তুমি শেখাবে না আমায় বাবা? কথাটা বলে সামান্য একটু হাসলো নাফিস। এবারে আর অবিশ্বাস করে থাকতে পারলেন না আকবর সাহেব। খুব খুশি লাগলো তার। ওনার ছেলে ওনার মনের কথাটা বুঝতে পেরেছে, এতটুকুই ওনার জন্য যথেষ্ট। ছেলের কাঁধে হাত রেখে বললেন, নিশ্চয়ই শিখাবো। আমার ভরসা আছে আমার ছেলের উপর যে আমার ছেলে এই ব্যবসা আরও উন্নতি করবে। নাফিস বিস্ময় ভরা কণ্ঠে বলল, এখনো ভরসা আছে তোমার আমার উপরে? হ্যাঁ আছে। সন্তানের উপর থেকে ভরসা হারিয়ে ফেললে চলবে না। আমি জানি একবার যখন আমার ছেলে নিজে থেকে ইচ্ছে করছে কাজ করতে, আমি গর্ব করতে পারি ছেলেকে নিয়ে। আমার ছেলে ঠিক আমার গর্বের কারণ হবে। নাফিসের কাজ করার ইচ্ছেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। আকবর সাহেবের ওর উপরে এত আত্মবিশ্বাস দেখে পাল্টা আকবর সাহেবকে আশ্বস্ত করে বলল, চেষ্টা করব বাবা, আমি তোমার গর্বের কারণ হওয়ার চেষ্টা করব। এবারে আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার রোমানা। বিয়ে তো কম দিন হলো না, সমস্যা কি তোমার? রুমানা বরাবরের মতন তখনও ফোন চালাতে ব্যস্ত। হাসান যে কিছু একটা বলল ওকে, সেদিকে কোনো খেয়ালই নেই। কে জানে আদৌ শুনেছে কি না। এদিকে রুমানার এমন গা ছাড়া ভাব দেখে হাসান ভীষণ বিরক্ত হলো। সব থেকে বেশি রাগ হলো ফোনটার উপর। রাগান্বিত গলায় বলল, আমি তোমায় কিছু একটা বলছি রোমানা। রুমানা ফোনের উপরে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, শুনছি, বলো। প্রশ্ন করেছি আমি তোমায়, বাচ্চা নিতে এত কিসের অসুবিধা তোমার? এত অনীহা কেন বাচ্চার প্রতি? রুমানা কণ্ঠে এক রাশ বিরক্তি সমেত বলল, সবসময় বাচ্চা বাচ্চা করো না তো। কয় বছর হয়েছে আমাদের বিয়ের, এখনো নিজের জীবনটাই উপভোগ করতে পারলাম না। এর মধ্যে বাচ্চা নিয়ে কি চাইছো? সংসারের মধ্যে আটকে যাই? 5 বছর হচ্ছে আমাদের বিয়ের, এই 5 বছরও তোমার জীবন উপভোগ করা হয়নি। তবে আরও কত সময় চাও তুমি আমার থেকে? কোনো উত্তর দিলে না রুমানা। হাসান বুঝতে পারল রুমানা ফোনের মাঝে এতটাই ডুবে গেছে যে হাসানের কথা ওর কানে যায়নি। এবার আর নিজের রাগ ধরে রাখতে পারল না হাসান। রুমানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারল।
হতভম্ব হয়ে গেল রুমানা। মেঝের উপরে পড়ে থাকা ফোনের দিকে তাকিয়ে হা হুতাশ করে বলল, এটা কি করলে তুমি? ফোনটা ভাঙলে কেন? 40,000 টাকা দিয়ে আমার বাবা কিনে দিয়েছিল ফোনটা। হাসান দাঁতে দাঁত পিষে বলল, এই কাজটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল। যদি ঠিক সময় এই কাজটা করতে পারতাম তবে আজ তোমার এতটা অধঃপতন হতো না। দোষটা তোমার না, দোষটা আমারই। তোমাকে অতিরিক্ত প্রশ্রয় দিতে দিতে তুমি এখন একদম হাত থেকে বেরিয়ে গেছো। ভেবেছো যা ইচ্ছে তাই করবে, অথচ আমি কিছুই বলবো না, তাই তো? রুমানা দমে যাওয়ার মেয়ে না, সেই প্রতিপক্ষ যেই হোক না কেন। ঝাঁঝালো গলায় বলে উঠল, আর তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি তাই করব? আমাকে অন্য মেয়েদের মতন পাওনি যে তোমার কথা উঠবো আর বসবো। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আর বাকি রইল বাচ্চার কথা। আমি এখনো বাচ্চার জন্য তৈরি না। তোমার একার সিদ্ধান্তে নিশ্চয়ই কিছু হবে না। আর আমার তো বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কখনোই হবে বলে আমার মনে হচ্ছে না। আর তোমার তো বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কখনোই হবে বলে আমার মনে হচ্ছে না। তোমার জীবনে তো আছেই শুধু এক ফোন। না তোমার বাচ্চার দরকার আছে, না তোমার শ্বশুর বাড়ির দরকার আছে, না তোমার স্বামীর দরকার আছে। দিনরাত তোমার শুধু এক ফোন হলেই চলবে, তাই তো? বাজে কথা বলো না হাসান। বাজে কথা বলছি না। আজ পরিষ্কার করে আমায় একটা কথা বলো, কি সমস্যা তোমার? বিয়ের পর থেকে আমাদের সম্পর্কে শুধু আমি এফোর্ট দিয়ে আসছি, শুধুমাত্র আমি সামনে চেষ্টা করছি আমাদের সম্পর্কটা ঠিক রাখার, এই বিষয়ে টিকে রাখার জন্য। কিন্তু তোমার দিক থেকে আমি কখনো কোনো চেষ্টা করিনি। সামান্য কথাই তোমার তোমার রেগে যাওয়া, ছোট ছোট বিষয়কে বড় করে তোলা, এগুলো দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি রোমানা। রুমানা চোখে মুখে কাঠিন্যতা ফুটিয়ে তুলে বলল, তো কি বলতে চাইছো তুমি? ভালো লাগছে না আমায়? ছেড়ে দিতে চাইছো আমাকে? কি ভেবেছো এই ভয়ে আমি নেতিয়ে যাব? লিসেন হাসান, তুমি ভেবো না আমার খাওয়া পড়া কিংবা থাকার অভাব হবে। আমার বাবা সারা জীবন আমাকে বসে খাওয়ানোর সামর্থ্য আছে, তাই ভেবেচিন্তে আমার সাথে কথা বলবে। তুমি ভেবো না তুমি আমাকে ডিভোর্স দেবে, সেই ভয়ে আমি চুপ হয়ে যাব। আমার যা ইচ্ছে হবে, যেমন ভাবে ইচ্ছে হবে, আমি তেমন ভাবেই থাকবো। হাসান অবাক না হয়ে পারল না রুমানার কথায়। হাসান একবারও ডিভোর্সের কথা মুখ দিয়ে বের করেনি। তবে রুমানা কি ইচ্ছে আছে ওর কাছ থেকে ডিভোর্স নেওয়ার? কি আছে ফোনের মাঝে যে সারাদিন রুমানা ফোনে ডুবে থাকে? ওর ফোনে কি হাসানের থেকেও গুরুত্বপূর্ণ কিছু আছে? সন্দেহী গলায় হাসান প্রশ্ন করল রুমানাকে। তুমি কি আমার থেকে ডিভোর্স চাও? তোমার জীবনে কি নতুন কেউ এসেছে রোমানা, যার জন্য আমার প্রতি, আমাদের সংসার প্রতি তোমার এতটা অবহেলা জমেছে? রুমানা এবার পূর্বের থেকেও বেশি রাগান্বিত গলায় বলল, জাস্ট শাট আপ। আমাকে ক্যারেক্টারলেস ভেবো না হাসান। ডিভোর্সের কথাটা তুললাম কারণ তোমার কথা শুনে আমার মনে হয়েছিল তুমি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছো। হাসানও পাল্টা রাগান্বিত গলায় বলল, আমি তোমাকে থ্রেট দিচ্ছি না, কিন্তু তোমার কথা শুনে কেন যেন আমার মনে হচ্ছে যে তুমি আমার থেকে ডিভোর্স চাও। বেশি ভাবছো তুমি। আমি আগে আগে তোমার থেকে ডিভোর্স চাইনি। তবে যদি তোমার দেওয়ার ইচ্ছে থাকে দিতে পারো, আমার যায় আসে না। এই ডিভোর্সের ভয়ে গুটিয়ে থাকার মেয়ে আমি না। হাসানের তাও বিশ্বাস হলো না রোমানার কথাটা। ওই যে একটা সন্দেহ ঢুকে গেছে মনের মধ্যে, ভাবছে নিশ্চয়ই রোমানার জীবনে অন্য কেউ এসেছে। না হলে তো তাই বলে সংসারের প্রতি হোক, অন্তত হাসানের প্রতি এতটা উদাসীন ছিল না রোমানা। হাসান বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় রোমানাকে উদ্দেশ্য করে বলল, ভুল। মানুষকে বোধহয় জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেছিলাম, আর সেই ভুলটা এখন উপলব্ধি করতে পারছি। আমার প্রথমেই বোঝা উচিত ছিল তোমার সাথে মানিয়ে নিয়ে চলা অসম্ভব। তোমার জন্য আমি নিজের মা ভাই বোনের কাছে অবধি খারাপ হয়ে আছি, তবুও তোমার মন পেলাম না। ঠিক আছে, আর দরকার নেই তোমার মন পাওয়ার। যদি তোমার ডিভোর্স নেওয়ার এতই ইচ্ছা থাকে তবে ঠিক আছে, আমিও রাজি। আমার মনে হয় এবার আমাদের দুজনের পথ আলাদা হওয়া দরকার। কথাটা বলে হাসান ঘর থেকে বেরিয়ে গেল। রুমানা বিস্ময় ভরা দৃষ্টিতে হাসানের চাওয়ার পানে তাকিয়ে রইল। বিশ্বাস হলো না যে এই কথাটা হাসান ওকে বলে গেল। তাই বলে এইভাবে ডিভোর্সের কথা বলে গেল হাসান? ছেড়ে দিতে চাইল রুমানাকে? রুমানার রাগ হলো। ভাবলো ছেড়ে দিলে দেবে। যে রুমানাকে চায় না, রুমানারও তার দরকার নেই। যদিও রুমানার এতটুকু বিশ্বাস আছে যে হাসান এখন রাগের মাথায় কথাগুলো বলে চলে গেছে, পরে ফিরে এসে ঠিক ক্ষমা চেয়ে নেবে। তারপরও নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। যা হয় দেখা যাবে। লাঞ্চ ব্রেকে নয়নতারার ফোনে আকবর সাহেবের কল এলো। কলটা রিসিভ করতেই আকবর সাহেব নয়নতারাকে নিচে নামতে বললেন। উনি নাকি অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। নয়নতারা আর সময় ব্যয় না করে নিচে এলো।
রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে আকবর সাহেব ঘেমে গেছেন। নয়নতারা এগিয়ে এসে আগে ওড়না দিয়ে আকবর সাহেবের মুখ মুছিয়ে দিয়ে চিন্তিত গলায় বলল, তুমি এসেছো যখন এখানে দাঁড়িয়ে আছো কেন? উপরে যাবে তো? আর এই রোদের মধ্যে তোমাকে আসতে কে বলেছে? মেয়ের শাসনে আকবর সাহেব হাসলেন। আগে গালে মাথায় হাত বুলিয়ে মেয়েকে আদর করলেন। কতগুলো দিন পরে দেখলেন মেয়েটাকে। একসময় যে মেয়েটাকে একদিন না দেখলেই তার কেমন অস্থির লাগতো, এখন কত দিন পর পর দেখা হয় সেই মেয়েটার সাথে। রোজ ফোনে কথা হয় ঠিকই, তবে চোখের দেখাটা আর দেখা হয়ে ওঠে না। একই শহরে থাকলেও ব্যস্ততার কারণে দেখা করা হয় না প্রতিদিন। সম্ভবও না হয়তো প্রতিদিন দেখা করা। আকবর সাহেবের থেকে কোনো উত্তর না পেয়ে নয়নতারা আবারও প্রশ্ন করল, কি হলো বলো, কেন এসেছো? কোনো দরকার থাকলে আমাকে তো ডেকে নিতে পারতে বাবা। আকবর সাহেব আলতো হেসে বললেন, আসলে মা, এই আলোচনাটা বাড়িতে করতে চাইনি, সেজন্য এলাম তোমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, চলো ওই হোটেলে গিয়ে বসি। কতদিন পর তোমার সাথে দেখা হলো। আগে তোমায় কিছু খাওয়াই। দুপুরে খেয়েছো? না, বাড়ি গিয়ে খাবো। আচ্ছা চলো, আজ বাবা মেয়ে একসাথে খাই। অনেক দিন হলো তোমার সাথে খাওয়া হয় না বাবা। আকবর সাহেব আলতো হেসে মেয়ের কথায় সায় জানালেন। পাশের একটা হোটেলে গিয়ে দুজনেই বসলেন। খাবার অর্ডার দিয়ে নয়নতারা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, এখন বলো তো বাবা, কি এমন দরকার যে বাড়িতে বলা যেত না? আকবর সাহেব বেশ গুরুতর ভঙ্গিতে বললেন, দেখো মা, তুমি যবে থেকে চাকরিটা পেয়েছো সেই মাস থেকেই তোমার বেতনের একটা অংশ সংসারে দিয়েছো। মনে আছে তুমি নিজের সম্পূর্ণ বেতন আমার হাতে দিতে, আর যখন যতটুকু টাকা প্রয়োজন আমার থেকে চেয়ে নিতে। হ্যাঁ বাবা, মনে আছে তো। জানো, তখনই ভালো হতো। আমার হাতে টাকা থাকতো, আর এখন শুধু টাকা খরচ হয়ে যায়। আমি তাই ভেবেছি পরের মাস থেকে আবার তোমার কাছে সব বেতন দিয়ে দিব আমি। মেয়ের কথা শুনে আকবর সাহেব আলতো হেসে অসম্মতি জানিয়ে বললেন, না, এখন এই দায়িত্বটা আমার না, তবে তুমি চাইলে আমার জায়গায় যখন হিমেলকে বসাতে পারো। আমার বিশ্বাস হিমেলকে তোমার পুরো বেতন দিলেও তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তা ঠিক বলেছো, কিন্তু হঠাৎ এই কথা কেন বললে? বলছিলাম তোমার হাত খরচ তো খুব একটা লাগে না, যতটুকু লাগতো ততটুকু আমি তোমার বেতনের থেকে তোমায় দিয়েছি। তোমার বেতনের 1 টাকাও আমি সংসারে কখনো খরচ করিনি মা। নয়নতারা বিস্ময় ভরা কণ্ঠে বলল, তাহলে কি করেছো? সম্পূর্ণ টাকা আমি ব্যাংকে তোমার নামে জমা করেছি। বিস্ময়ে নয়নতারার মুখ হা হয়ে গেল। আকবর সাহেব কখনো এই সংসারে খরচের জন্য নয়নতারার থেকে টাকা নিতে চাননি, তবে নয়নতারা জোর করেছিল। অনেক জোর করার পর আকবর সাহেব রাজি হয়েছিলেন। তখন উনি বলেছিলেন যেন নয়নতারা নিজের সম্পূর্ণ বেতন ওনার হাতে দেয়। নয়নতারার কাছে আপত্তি করার কোনো কারণ ছিল না, আপত্তি করার সাজেও না। যে মানুষটাকে নয়নতারা জীবনে সব থেকে বেশি ভরসা করে, যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে, তার সব কথা শুনতে রাজি নয়নতারা। আকবর সাহেবের কোনো সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করার মানসিকতা তৈরিই হয়নি নয়নতারার। তবে এতদিন ধরে যে আকবর সাহেব নয়নতারার বেতনের এতগুলো টাকা জমা করছিল, সে বিষয়ের ঘুণাক্ষরেও টের পায়নি। আকবর সাহেব প্রত্যেক মাসেই বলেছে যে ওর বেতন থেকে সংসারে খরচ করে, আর যখনই বলেছেন সংসারে খরচ করে, তখনই নয়নতারার খুব ভালো লেগেছে। মনে হয়েছে নয়নতারা ওর বাবাকে সাহায্য করতে পেরেছে, একটু হলেও বাবার মাথার বোঝা কমাতে পেরেছে। তবে আজ মনে হচ্ছে সেসব ভুল ধারণা ছিল। তুমি এই টাকাগুলো জমা করে নিজের কষ্ট করে সংসার চালিয়েছো বাবা। আকবর সাহেব মলিন হেসে বললেন, সংসার চালানো তো আমার দায়িত্ব মা। তুমি যদি চাকরি না করতেও তবুও তো আমাকে সংসার চালাতে হতো। সেইভাবেই চলেছিল। আমি টাকা তোমার ভবিষ্যতের জন্য জমা করেছি। আমি চাইছিলাম তোমার জীবনে ভালো কেউ আসুক, তবে সত্যি বলতে আমি ভাবিনি যে হিমেলের মতো কেউ আসবে। আর সেই ভয়ে থেকে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি টাকাগুলো জমা করেছিলাম, যে কখনো তোমার কারো উপর নির্ভরশীল না হতে হয়। তো এখন আমি কি করব বাবা? তোমার বেতনের টাকা জমিয়ে আর তার সাথে আমিও কিছু টাকা জমিয়ে সব মিলিয়ে 5 লক্ষ টাকা হয়েছে। এই সম্পূর্ণ টাকাটা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আজ সকালেই। এই টাকা তোমার মা।
এখন তুমি এই টাকা দিয়ে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ইমেলের সাথে পরামর্শ করে এমন কিছু করো যে উপকার হয়। তোমার এই টাকাটা আমার কাছে আমানত হিসেবে ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার কর্তব্য শেষ। নয়নতারার পছন্দ হলো না আকবর সাহেবের কথাটা। কর্তব্য শেষ মানে কি? এতগুলো টাকা দিয়ে নয়নতারা কী করবে সেই নিয়ে তো ঠিকঠাক সিদ্ধান্তই নিতে পারছে না। এই বিষয়ে তো আকবর সাহেবের পরামর্শ দরকার। কর্তব্য শেষ বলে দিলেই তো আর হবে না বাবা, আমার তো তোমার পরামর্শ দরকার। আগে তুমি ভাবো তুমি কিছু করতে চাও কি না, তোমার কোনো ইচ্ছে আছে? নয়নতারা একটু ভাবলো নিজের ইচ্ছের ব্যাপারে। হঠাৎ করেই একটা ইচ্ছের কথা মনে পড়ে গেল। হিমেলের একটা বাইক কেনার খুব শখ, তবে টাকা জমা করে এখনও কিনতে পারেনি। হিমেল বলেছিল একবার টাকা জমা করেছিল, তবে কি কাজে যেন সেগুলো খরচ হয়ে গিয়েছিল সব। তারপর থেকে আর ইচ্ছে হয়নি টাকা জমানোর। হিমেল নিজের শখটা পূরণ করতে পারেনি তো কি হয়েছে, নয়নতারা করবে। বাবা হিমেলের বাইক খুব পছন্দ, ওনাকে একটা বাইক কিনে দিই। আকবর সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, না বাবা, আমি জানাবো না ওনাকে, ওনার পছন্দ সম্পর্কে আমার আন্দাজ আছে, ওনার সারপ্রাইজ দিব আমি ওনাকে। আচ্ছা তুমি আমার সাহায্য করবে তো? আকবর সাহেব হেসে উঠে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আমার মেয়ে যাতে খুশি হয় আমি সেটাই করব। রাতের খাওয়া দাওয়া শেষে হাসান এলো হিমেলের ঘরে। দরজায় দাঁড়িয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাইল। হাসানের কণ্ঠ পেতেই হিমেল ভীষণ অবাক হলো। হাসানের সাথে ঠিকমতো কথাবার্তাও হয় না এখন আর। আগে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল, তবে এখন আর তেমন নেই। সম্পর্কটা খারাপই হয়েছে হাসানের বিয়ের পর রোমানের কারণে। রোমানা প্রথম থেকেই পছন্দ করতো না হাসানকে। হাসান নিজের বাড়ির লোকদের সাথে বেশি কথা বলুক, আলাদা করে সময় কাটাতে দেওয়া তো দূরের কথা। হাসান যদি 1-2 মিনিটের জন্য ওর মা বাবা ভাই বোনের সাথে কথা বলতে যায়, তাহলে পেছন পেছন রোমানা ঠিক চলে আসবে। বলা তো যায় না, আবার কি বলবে ওরা। হাসানের যদি আবার মাথা খেয়ে ফেলে তবে তো সমস্যা। তোর সাথে আমার কিছু কথা ছিল হিমেল, সময় হবে কি? হিমেল আলতো হেসে বলল, সময়ের অভাব তো আমার কোনোদিনই ছিল না ভাইয়া, তুমি ব্যস্ত মানুষ হয়ে গিয়েছিলে। যাই হোক, ভিতরে এসো। ঘরে তখন নয়নতারাও উপস্থিত ছিল। হাসান যখন বলেছে শুধুমাত্র হিমেলের সাথে কথা আছে, তখন নয়নতারার মনে হলো এখানে বোধহয় ওর না থাকাটাই ভালো হবে। ঘর থেকে চলে যেতে নিলে হিমেল ডেকে উঠল। নয়নতারা পিছন ফিরে তাকাতে বুড়ো কুচকে বলল, কোথায় যাচ্ছ তুমি? নয়নতারা জানে এখন যদিও হিমেলকে বলে যে হাসান হিমেলের সাথে কথা বলতে চাইছে, সেই জন্য চলে যাচ্ছে, তবে যেতে দেবে না। একটা অজুহাত দেখিয়ে বলল, দেখতে যাচ্ছি বাজারে কি কি আছে, কাল সকালে কি রান্না করব সেগুলো ঠিক করতে হবে তো। নয়নতারা খুব সুন্দরভাবে গুছিয়ে মিথ্যাটা বলল। ফলস্বরূপ হিমেল আর বাধা দিল না। নয়নতারা চলে গেল। হাসান ইতস্তত গলায় বলল, আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম তোর কাছে, জানি না তোর পছন্দ হবে কি না। আমি বলছি বলেই যে করতে হবে তেমনও কোনো ব্যাপার না, তোর ইচ্ছে হলে করবি, না হলে করবি না। হিমেল স্বাভাবিক গলায় বলল, এগুলো আলাদা করে বলতে হবে না ভাইয়া, তুমি জানো আমার ইচ্ছে না হলে আমি কোনো কাজ করি না। তাও ঠিক। বলো এখন কি বলবে? হাসান আবারও একটু ইতস্তত গলায় বলল, ভাড়া বাড়িতে তো অনেক বছরই থাকলাম, তবে এবার একটা নিজের বাড়ি করা দরকার আমাদের, কি বলিস তুই? হাসানের কথায় যৌক্তিকতা আছে, তবে চাইলেই তো আর নিজের বাড়ি করা যায় না। তার জন্য যথেষ্ট টাকা থাকা প্রয়োজন, যা বর্তমানে হিমেলের কাছে নেই। যা জমা করেছিল বিয়েতে সব শেষ। নিজের বাড়ি করার দরকার, তবে আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। জানি তোর জন্য একার পথে সম্ভব না, আমারও একটা পক্ষে সম্ভব না। তুই লোনের ব্যবস্থা কর, আর আমার কাছে জমানো টাকা আছে, সেই দিয়ে দুই ভাই মিলে একটা জায়গা কিনি, তারপর ধীরে সুস্থে বাড়ি করব। হিমেল বিস্ফারিত নয়নে হাসানের দিকে তাকিয়ে বলল, কথাটা তুমি আমাকে বলছো 2 ভাই মিলে জায়গা কিনবো? সত্যি? হিমেল যে ব্যঙ্গ করে হাসানকে উদ্দেশ্য করে বলল কথাটা, সেটা হাসানের বুঝতে বাকি রইল না। হয়তো হাসি পেয়েছে 2 ভাই শব্দটা শুনে। হাসান যেমন নিজে ভুলে গিয়েছিল ওর একটা ভাই আছে, ঠিক তেমনই হিমেলকেও ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ, দুই ভাই মিলেই কিনবো। হিমেল ব্যঙ্গাত্মক গলায় বলল, ভাবি জানে? টাকা তো মনে হয় সব ভাবির অ্যাকাউন্টে আছে। ভাবি যদি শোনে যে আমার সাথে তুমি জমি কিনবে, তবে টাকাই তুলতে দেবে না। জানি না তোর ভাবি। ও, তাহলে তো হয়েই গেল। আমার সাথে জমি কেনার স্বপ্ন বাদ দাও, যাও ঘুমিয়ে পড়ো, সংসারে অশান্তি করো না।
হিমেল ভেবেছিল হাসান সত্যি এবারে চলে যাবে, তবে তেমনটা হলো না। বরং হাসান এবারে বেশ গম্ভীর গলায় বলে উঠল, জমি যখন কিনবো বলেছি তখন কিনবো, আর তোর সাথে কিনবো। আর এই বিষয়ে রোমানের সিদ্ধান্ত চলবে না। আমি যা ঠিক করছি তাই হবে, তুই চিন্তা করিস না। চিন্তা না করে তো উপায় নেই। তুমি তো চলো ভাবির সিদ্ধান্তে। তবে ভাবির সিদ্ধান্ত চলবে না কথাটা শুনতে একেবারে হাস্যকর লাগলো না? বুঝতে পারছি কোনো ঝামেলা হওয়ার কারণে মাথা গরম আছে, তবে 2 দিন পর সব ঠিক হয়ে গেলে সেই আবার ভাবির কথাই চলবে। তাই তোমার কথায় ভরসা করে আমি লোন নিতে পারবো না। হিমেলের কথাটা শুনে হাসানের খুব খারাপ লাগলো। হিমেল এইভাবে বলল সেই জন্য কষ্ট পেল না, বরং কষ্ট পেল এটা ভেবে যে ওদের সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে এক ভাই আরেক ভাইকে বিশ্বাস পর্যন্ত করতে পারছে না। অথচ এমনটা হওয়ার কথা তো ছিল না। ছোটবেলায় যেমন 2 ভাই 2 জনের ভরসা ছিল, ঠিক তেমনি আজ এই পর্যায়ে এসেও তাই হওয়ারই কথা ছিল। তবে তেমন সম্পর্কও এখন আর নেই। আর হাসান এটাও খুব ভালো করে জানে যে এর জন্য হাসান নিজেই দায়ী। হয়তো রুমানাকে অতিরিক্ত ভালোবাসার ফলে নিজের মা, ভাই, বোন সবার সাথে সম্পর্কে অত্যধিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। হয়তো রুমানাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে বাকি কাউকে গুরুত্ব দেয়নি, যার ফলে আজ হিমেল আর ওকে ভরসা করতে পারছে না। হাসান মন খারাপ করল না, আর কষ্টও পেল না। মলিন হেসে বলল, এই একটাবার ভরসা করে দেখ, ঠকবি না। আমি হতাশ করব না তোকে হিমেল। হিমেলের এবারে ব্যাপারটা বেশ ভালোই খটকা লাগলো। হাসানের কথা শুনে মনে হলো যে হাসান মিথ্যে বলছে না, এবারে ঠকাবে না হিমেলকে। তবে হঠাৎ করে হাসানের এত পরিবর্তনের কারণটা ঠিক বুঝতে পারল না। রোমানার কথা ছাড়া তো হাসান কোনো সিদ্ধান্ত নেয় না। রোমানার ভালো লাগবে না ভালো লাগবে সেটা হাসান সব থেকে বেশি জানে। বাদবাকি কারো কথা ভাবার প্রয়োজনই মনে করে না। তবে আজকে কি এমন হয়ে গেল যে রুমানা ভালো মন্দর কথা ভাবার কথা না ভেবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, ভাবির সাথে কি হয়েছে তোমার? হঠাৎ ভাবির ভালো মন্দের কথা চিন্তা না করে একা একা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ যে? আশা করছি এটা বুঝতে পারছো যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার সংসারে কতটা অশান্তি হতে পারে। হাসান আবারও মলিন হেসে বলল, হলে হবে, তবে একটা স্থায়ী আবাসস্থলের দরকার হিমেল, আর সেটা আমার একার পক্ষে সম্ভব না। আর তোদের থেকে আলাদা হতে চাই না আমি। হিমেল সোজা হয়ে বসে বেশ গুরুতর ভঙ্গিতে বলল, শোনো ভাইয়া, আমি চাই না আমার কিংবা মা বা আপার জন্য তোমার সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক। হ্যাঁ, এটা ঠিক, তোমার উপরে রাগ বলো, অভিমান বলো কিংবা হতাশা বলো, সবকিছুই জমে আছে। তবে আমি তাও চাই না যে তোমার সংসারে কোনো অশান্তি হোক। হাসান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কতদিন ধরে মনে হচ্ছে আমার যে একতরফা চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। আসলে এক পক্ষের চেষ্টা দিয়ে কোনো কিছুই হয় না। ঠিক তেমনি একজনের চেষ্টাতে কখনো সংসারের শান্তি ও বজায় রাখা যায় না। একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে হলে 2 জনের সমান প্রচেষ্টা দরকার। আর হঠাৎ করেই কেন যেন আমার মনে হচ্ছে যে এই সংসার বোধহয় শুধু আমার একতরফা চেষ্টাই রয়েছে। রোমানা চায় না এই সংসারের শান্তি বজায় থাকুক। হিমেল বুঝতে পারল ঘটনার ভয়াবহতা অনেক। রুমানাকে যতই অপছন্দ হোক না কেন হিমেলের, তবে হিমেল সত্যি চায় না যে হাসানের সংসারে কোনো রকম কোনো সমস্যা হোক ওদের জন্য। সংসার ভাঙার জিনিস না। কাউকে বিয়ে করা মানে সারা জীবন তার দায়িত্ব নেওয়া, সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া। সবাই ভালো হবে এমনটাও না, আবার সবাই খারাপ হবে এমনটাও না। যে খারাপ তাকে ভালো বানানোর চেষ্টা করতে হবে, ঠিক তেমনভাবেই নিজেকেও শুধরানোর চেষ্টা করতে হবে। দিন শেষে দুজনের হাজারো ত্যাগের মাধ্যমেই তো সংসারে সুখ আসবে। কখনো স্বামী কিছু ত্যাগ করবে, কখনো স্ত্রী কিছু ত্যাগ করবে, কখনো আবার সংসারের সুখের জন্য দুজনেই কোনো না কোনো বস্তু ত্যাগ করবে। তবে একে অপরকে ছেড়ে যাও কখনো কোনো সমাধান হতে পারে না। আর এই ক্ষেত্রে হাসানের সমস্যাটা হিমেলের কাছে এবারে বেশ গুরুতর লাগলো। না হলে হাসান এমন মানুষই না যে রুমানের কথা ওর কাছে এসে এইভাবে বলবে। মমতা বেগমকেও তো কখনো রুমানের ব্যাপারে কিছু বলতে দেয় না, সেখানে হাসান নিজে কিছু বলবে এটা অসম্ভব। এখন সংসারে স্বামী স্ত্রীর মাঝে কী নিয়ে ঝামেলা হয়েছে সেই সব বিষয়ে কথা বলা হিমেলের অনধিকার চর্চা বলেই মনে হলো। সেসব জিজ্ঞেস করতে চাইল না। তবে হাসানের অবস্থা দেখে মনে হলো ওকে একটু ভরসা দেওয়া উচিত, একটু সুপরামর্শ দেওয়া উচিত। দেখো ভাইয়া, আমি জানি না কি নিয়ে ঝামেলা হয়েছে, তবে হতাশ হও না।
ভাবি যে মানুষটা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে আলাদা করে বোঝাতে হবে না যে উনি মানি আস্ত একটা ঝামেলার গোডাউন। তবে ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। হাসান হতাশ গলায় বলল, তোর কি মনে হয় আমি চেষ্টা করলে সব হবে? ওর ভিতরে অপরাধবোধ কাজ করতে হবে, তাই না? ওকে তো নিজের ভুলগুলো বুঝতে হবে। যে নিজের ভুল স্বীকারই করতে চায় না, তার সাথে ঝামেলা মিটমাট করব কিভাবে? সে তো ভাবি কখনোই নিজের ভুল স্বীকার করে না। তবে বিয়ের পর থেকে তো তুমি সব সামলে এসেছো, এখনো সামলাও। হঠাৎ করে সবটা বদলে গেল যে হিমেল। রোমানার কাছে আচরণ হঠাৎ করে খেয়াল করলাম আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে। হিমেল ভ্রু কুচকে বলল, কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না, তবে একটা কথাই, যার আমার সাথে থাকা না থাকাই কোনো যায় আসে না, যার সাথে আমার কোনো প্রয়োজন নেই, যে আমার খেয়াল রাখার কথা ভাবে না, সে আমাকে ভালোবাসে না, যার কাছে সব সময় শুধু একপক্ষিকভাবে আমাকে ক্ষমা চেয়ে যেতে হবে, যে কখনো কোনো পরিস্থিতিতে আমার কাছে নিচু হতে চায় না, তেমন জীবনসঙ্গী বোধ হয় আমি চাইনি হিমেল। আমি এতদিন রোমানাকে ঠিক করতে চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে, কারণ আমার স্ত্রী আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কি? তবে আমি ক্লান্ত। এখন রোমানা যা চাইবে আমি তাই করব। হিমেল একটু চিন্তিত গলাতেই বলল। মানে ভাবি কি চাইছে? হাসান কিছুক্ষণ ভাবল, হঠাৎ করে একটু হাসল। বসা থেকে উঠে দাঁড়িয়ে হিমেলের কাঁধে হাত রেখে বলল, বাদ দে সব ভাবনা। তুই খুব ভালো জীবনসঙ্গী পেয়েছিস, সেটা আমি একদিনই নয়নতারার ব্যাপারে বুঝতে পেরেছি। মেয়েটা খুব ভালো, ওই স্বামীকে ভালোবাসতে জানে, শ্বশুরবাড়ির লোকদের সম্মান করতে জানে, সবাইকে নিয়ে ভালো থাকতে জানে, মদ কটা ওই সংসার করতে জানে। তুই এত কিছু ভাবিস না, লোনের ব্যবস্থা কর আর জমি দেখতে থাক, বাদ বাকি সব আমি দেখে নিব। কথাটা বলে হাসান চলে গেল ঘর থেকে। তবে হিমেলকে এক রাস চিন্তা দিয়ে গেল। কে জানে কি চলছে হাসানের সংসারে? রুমানা কি এমন করেছে যার কারণে হাসান এতটা রেগে গেল? কখনো তো হাসান এইভাবে রুমানার উপরে রেগে যায় না। হাসান এতটা রাগেই না কারোর উপরে। ও খুব শান্তশিষ্ট মানুষ। যদি ধৈর্যের কথা বলা হয় তবে হিমেলের থেকে অনেক বেশি ধৈর্যশীল হাসান। হিমেলের তো অল্পতেই মাথা গরম হয়ে যায়, তবে হাসান এমন না, ভেবেচিন্তে কথা বলতেই পছন্দ করে। আর ব্যাপারটা যদি রোমানের হয় তবে তো হাসানের ধৈর্যের কোনো সীমাই থাকে না। তবে এমন কি হলো হঠাৎ করে যে হাসানের সব ধৈর্যের সীমা পেরিয়ে গেল? আজ হিমেল একটু তাড়াতাড়ি আর একাই বাড়ি ফিরল। নয়নতারা ফোন করে বলেছিল আজও হিমেলের আগে বাড়ি ফিরবে, তাই যেন অযথা কষ্ট করে ওকে নেওয়ার জন্য হিমেল আবার না চলে যায়। হিমেল তাই আর যায়নি। বাড়ি ফিরে দেখলো গেটের সামনে একটা বাইক পার্ক করা। বাইকটা একদম নতুন চকচক করছে। এটা যে হাসানের বাইক না সেটা হিমেল বেশ ভালোই বুঝতে পারলো। চেনে হাসানের বাইক। সচরাচর ওদের বাড়ির সামনে কেউ বাইক পার্ক করে না, তাও আজ একেবারে মেইন গেটের সামনে পার্ক করে রেখেছে। দেখেই মাথায় আগুন ধরে গেল হিমেলের। যার বাইক নিজের বাড়ির সামনে পার্ক করতে পারে না, নাকি সাথে চোখ ছিল না, সেই জন্য বোঝেনি যে এটা একটা দরজা, এদিক ওদিক মানুষ ভেতরে ঢোকার সময় অসুবিধা হতে পারে। বাইক আছে তার জন্য ভাব বেড়ে গেছে। মনে মনে বাইকের মালিককে গালি দিতে দিতে হিমেল কলিং বেল বাজাতে লাগলো। ভিতর থেকে মমতা বেগম এসে দরজাটা খুলে দিলেন। মমতা বেগমকে দেখতেই হিমেল ইশারায় বাইকটা দেখিয়ে মৃদু রাগী গলায় বলল, খেয়াল রাখো না এইসব মা, যে কেউ এসে দরজার সামনে বাইক রেখে চলে যাচ্ছে। মমতা বেগম মৃদু হেসে বললেন, ওটা তো তোরই বাইক। হিমেলের বিস্ময়ের মাত্রা আকাশ ছিল। কি বলছে মমতা বেগম? মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার বাইক হতে যাবে কেন মা? কোন দিন আবার আমার বাইক ছিল? আরে ওটা তোরই বাইক, আমি বলছি তো। তুমি বললেই হলো নাকি? সরো, ভিতরে যেতে দাও। কি যে বলো না তোমরা, অন্যের জিনিসকে নিজের বলো কেন? এইসব কোন ধরনের আচরণ? মানলাম আমাদের বাড়ির গেটের সামনে রেখে গেছে, তাই বলে নিজেদের বলে দাবি করবে? মমতা বেগমকে পাশ কাটিয়ে হিমেল ঘরের ভিতরে যেতে নিলে কোথা থেকে যেন হন্তদন্ত পায়ে নয়নতারা এলো। নয়নতারার মুখেও লিপটে আছে হাসি। হিমেলকে ভেতরে যেতে দিল না। হিমেল অবাক হচ্ছে এদের সবার আচরণে। ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন কেউ? বাইরে দাঁড়িয়ে থেকে কি করবে সে? বউ তো ভেতরে। এবার একটু মৃদু রাগী গলাতেই বলল, ভিতরে যেতে দিচ্ছ না কেন তোমরা আমায়? কি সমস্যা? হিমেলের এই কথার প্রেক্ষিতে মমতা বেগম আর নয়নতারা দুজনেই আলতো হাসল। নয়নতারা হিমেলকে ভেতরে যেতেই দিল না। হাত ধরে টেনে আবার বাইরে নিয়ে গিয়ে বাইকটার সামনাসামনি দাঁড় করিয়ে হিমেলের দিকে একটা চাবি বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, এটা আপনার। হিমেল প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল,
কিসের চাবি এটা? বাইকের। কার বাইক? আর আমায় দিচ্ছ কেন? নয়নতারা ইশারায় সামনে নতুন বাইকটা দেখিয়ে বলল। এই যে আপনার বাইক, আজ থেকে এটা আপনার। আমি আপনাকে উপহার দিলাম। হিমেল একবার বাইকটার দিকে তাকালো, তো একবার নয়নতারার দিকে। না নিজের কানকে বিশ্বাস হচ্ছে, না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে। কোথা থেকে পাবে নয়নতারা এত টাকা? হিমেলের মনে হলো নিশ্চয়ই আকবর সাহেবকে চাপ দিয়েছিল। তবে নয়নতারা তো এমন মেয়ে না যে বাবাকে চাপ দেবে। তবে কি আকবর সাহেব এটা শখ করেই দিলেন নাকি নয়নতারাই আবার মুখ ফুটলে চেয়েছিল? আকবর সাহেব তো মেয়ের আবদার ফেলতে পারবেন না। হিমেল সন্দেহী গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, তুমি এই বাইকটা কি বাবার থেকে নিয়েছো? তুমি বাবাকে চাপ দিয়েছিলে এটার জন্য নাকি বাবা আবার যৌতুক হিসেবে পাঠিয়েছে? যদি এমন কিছু হয়ে থাকে তবে তুমি কিন্তু আমায় অপমান করলে। তারা আমার শখ আমি নিজে পূরণ করব। তোমার বাবাকে চাপ দিয়ে আমার নিজের শখ পূরণ করার প্রয়োজন নেই। ইতিমধ্যে নয়নতারার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। ব্যস্ত গলায় বলল, বাবাকে আমি চাপ দিইনি। এটা আমার টাকায় কেনা, বিশ্বাস করুন। এটা সম্পূর্ণ আমার টাকায় কিনেছি। কিন্তু তুমি এত টাকা পেলে কোথায় যে একটা বাইক কিনে আনলে? এটা তো আর ছোটখাটো জিনিস না। আরে বিয়ের আগে আমি সংসার খরচের জন্য বাবাকে যে টাকাটা দিতাম না, বাবা সেই পুরো টাকাটা জমা করেছে। সেখান থেকেই এনে এটা কিনেছে। হিমেল, বিশ্বাস করুন, এটা বাবার টাকায় কিনিনি। আপনার মনে হয় আমি বাবাকে চাপ দেব? এটা আপনি ভাবলেন কি করে? আপনাকে অপমান করতে পারি আমি? কিন্তু তুমি এত টাকা খরচা করতে গেলে কেন অযথা? আমি কিনে নিতাম তোমার নিজেটাকে, তোমার নিজের কোনো শখ পূরণ করতে। অযথা আমার পিছনে এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে হয়? হিমেলের পাশে দাঁড়ানো মমতা বেগম কিঞ্চিত রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বললেন, এ আবার কেমন কথা হিমেল? বউয়ের টাকা মানেই তো স্বামীর টাকা, আর তোর এত কথা বলার কি আছে? বউ শখ করে একটা জিনিস কিনে দিয়েছে, নিয়ে নে সেটা। এভাবে বলছিস, মেয়েটাও তো কষ্ট পাচ্ছে, তোর আনন্দের জন্যই তো কিনে দিয়েছে। মা, আমি জানি সেটা, তবে আমার খারাপ লাগছে। তারা কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিল, সেখানেও নিজের জন্য কিছু না কিনে আমার জন্য এটা কিনে নিল। আমি তো ওকে তেমন কিছু দিতেই পারিনি। নয়নতারা এবারে আলতো হেসে বলল, আপনি আমাকে যা দিয়েছেন সেটা সারা জীবনেও আর কেউ দিতে পারেনি আমায়। আপনার থেকে যে সম্মান আর ভালোবাসাটা আমি পেয়েছি, সেটা আমার কাছে অমূল্য হিমেল। আপনার দেয়া সম্মানের কাছে এই বাইকটা খুবই সামান্য। আপনার খুশিতেই আমার খুশি। আপনার শখগুলো আমার শখ। তবে ধরে নিন, আমি নিজের শখ পূরণ করেছি। আপনি খুশি হননি? হিমেল কাচুমাচু করে বলল, না, তেমন না। খুশি তো হয়েছি। তোমাকে তো বলেছি আমার বাইক কত পছন্দ। আমি যে বাইকটা কিনতে চেয়েছিলাম তুমি সেটাই কিনে দিয়েছো। তবে হিমেলকে নিজের কথার মাঝপথে নয়নতারা থামিয়ে দিয়ে বলল, তবে আর কিছু না। চাবিটা ধরুন আর যান একটু ঘুরে আসুন। হিমেলের পাশে দাঁড়ানো মমতা বেগম উচ্ছ্বসিত গলায় বললেন, হ্যাঁ বাবা, যা ঘুরে আয়। তোর তো কত দিনের শখ ছিল একটু বাইকে কেনার, যা ঘুরে আয়। আর আমি রোমানাকে ডেকে দেখিয়েছি যে তোর বউ তোকে একটা বাইক উপহার দিয়েছে। এমন এমন কথা বলেছি না, ওর মুখে একদম ঝামা ঘষে দিয়েছি। হিমেল এবারে শব্দ করে হেসে উঠে বলল, তুমি যে ছেলের মা সেটা তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। ছেলের বউকে খোঁচানোর একটা সুযোগও ছাড়ো না। হিমেল আর কথা বাড়ালো না। নয়নতারার হাত থেকে বাইকের চাবিটা নিল। মনে মনে আজ মনিরের প্রতি ভীষণ কৃতজ্ঞ হলো। ভাগ্যিস হিমেলের অনুরোধে মনির ওকে বাইক চালানোটা শিখিয়েছিল। হিমেল অফিসের ব্যাগটা নয়নতারার হাতে দিয়ে বাইকে উঠল। এই বাইকের শখটা হিমেলের বহু পুরনো, তবে সেই শখটা শখই থেকে গেছে। মধ্যবিত্তদের আবার শখ পূরণ হয় না, কিছু শখ পূরণ করার স্বপ্ন দেখতেও নেই। হিমেলের তো বাবা বেঁচে ছিল না, শখটা করবেই পাকার কাছে। হাসানের বাইক ছিল, বিয়েতে রুমানার পরিবার থেকেই দিয়েছিল। তবে সেই বাইকে হিমেলের একদিনও ওঠা হয়নি। একদিন চাইতে গিয়েছিল হাসানের থেকে বাইকের চাবি, হাসানও মানা করেনি, ঘরে গিয়েছিল চাবি আনতে। আর সেই সুযোগ বুঝে রুমানা বেশ কিছু কথা শুনিয়েছিল হিমেলকে। এই যেমন, যদি বাইকের কোনো ক্ষতি হয়ে যায় পেট্রোল খরচ কে দেবে, আর আরও নানা কথা শুনিয়েছিল। সেই প্রথম আর শেষবারের মতন হিমেল হাসানের কাছ থেকে চাবি আনতে গিয়েছিল, আর কখনোও যায়নি, বাইকে ওঠাও হয়নি। হয়তো মাঝে মাঝে এমনও সময় এসেছে যে দুজনে একই পথে গিয়েছে, একই সময় বেরিয়েওছে বাড়ি থেকে। হাসান উঠতেও বলেছে, তবে হিমেল ওঠেনি। পায়ে হেঁটে যাবে দরকার হলে, তবুও বাইকে উঠবে না। আর আজ হিমেল একটা নিজের বাইক পেয়েও গেল, তাও হিমেলের বউকে উপহার দিয়েছে। আজ প্রথম খুশিতে হিমেলের চোখজোড়া ভিজে উঠল। হিমেলের বাবা মারা যাওয়ার পর থেকে সবার দায়িত্ব হিমেল পালনের চেষ্টা করছে। সবাইকে হাসি খুশি রাখার দায়িত্ব হিমেল নিয়েছে। তবে কেউ কখনো হিমেলকে জিজ্ঞেস করেনি ওর খুশি কিসে।
কেউ কখনো হিমেলের ইচ্ছেগুলো পূরণের চেষ্টাই করেনি, তবে নয়নতারা করেছে। যেই মেয়েটা কয়েক মাস হলো হিমেলের জীবনে এসেছে, সে আজ হিমেলের এত বড় একটা শখ পূরণ করে দিল। সে নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য না দিয়ে আগে প্রাধান্য দিয়েছে। হিমেলের মনে হলো হিমেল জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে মানুষটা নিজের ভালো লাগার আগে হিমেলের ভালো লাগাকে গুরুত্ব দেয়, সে কখনো খারাপ জীবনসঙ্গী হতেই পারে না। সেই মানুষটাই হিমেলের উপযুক্ত জীবনসঙ্গী। হিমেল বাইকে উঠে বসতেই মমতা বেগম নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, ব্যাগটা আমার হাতে দিয়ে যাও, ঘুরে এসো দুজনে। এত কষ্ট করে উপহারটা দিলে, যাও একটু ঘুরে এসো। নয়নতারা প্রচণ্ড অবাক হলো মমতা বেগমের কথা শুনে। উনি যে নিজের থেকে নয়নতারাকে এই কথাটা বললেন, সেটা নয়নতারার বিশ্বাসই হলো না। নয়নতারাকে হা করে ওনার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে মমতা বেগম যেন অনেক কিছুই আন্দাজ করতে পারলেন। মুখ ভেঙচিয়ে বললেন, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি জল্লাদ শাশুড়ি না যে আমার সাথে যেমন ব্যবহার করবে সে তেমন ব্যবহারই ফেরত পাবে। রুমানা আমার সাথে সারা দিন চেঁচামেচি করে, তাই আমি ওর সাথে চেঁচামেচি করি। তুমি ভালো আছো তাই তোমার সাথে ভালোই করি। নয়নতারা আলতো হেসে বলল, আমি জানি মা, আপনি মানুষটা খারাপ না। যদি খারাপ হতেন তবে আপনার ছেলে 1000 দিন জোরাজুরি করলেও এই বিয়েতে রাজি হতেন না। আপনি আপনি আমাকে ছেলের বউ হিসেবে খুব সহজেই মেনে নিয়েছেন। সেটা হোক আপনার ছেলের অনুরোধ কিংবা আমার প্রতি দয়া করে। আপনি আমায় মেনে নিয়েছেন, এটাই আমার জন্য অনেক। থাক, হয়েছে। এত প্রশংসা আমার সহ্য হয় না, যাও ঘুরে আসো। আপনি যান মা, আপনি আগে উঠুন, ওনারাও ভালো লাগবে। মমতা বেগম সন্দেহ গলায় বললেন, মন থেকে কথাটা বললে নাকি আমার মন রাখার জন্য? মন রাখার জন্য বলিনি মা, মন থেকেই বলছি। ওই যে আপনি একটু আগে বললেন না, আমি ভালো জন্যই আপনি আমার সব সাথে ভালো ব্যবহার করেন, সেজন্যই এই কথাটা বললাম। মমতা বেগম ভীষণ খুশি হলেন নয়নতারার কথায়। হিমেল এইবারে দুইজনকে উদ্দেশ্য করেই বলল, তিনজনে খুব সহজে বসা যাবে। দুজনেই ওঠো, আসার সময় আবার বাড়ি থেকে ঘুরে আসবো। আর আজ রাতে খাওয়া দাওয়াটা বাইরে থেকে করব। দীপার বাড়িতে যাওয়ার কথাটা শুনে মমতা বেগম হিমেলের প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, না বাবা, আমি যাব না, তোরাই যা। মেয়ের শ্বশুর বাড়িতে এত ঘন ঘন যাওয়া ঠিক না। বিয়ের পর থেকে কদিন গেছো যে ঘন ঘন যাওয়া বলছো? না না, তারপরও আমার যাওয়া ঠিক হবে না। তোরা ছোট মানুষ, তোরা যা। হিমেল মৃদু বিরক্তিকর গলায় বলল, চলো তো মা, খালি হাতে যাব না। তোমার মেয়ের শ্বশুর বাড়িতে যে তোমাকে কথা শোনাবে, আর কথা শোনালে আমি আছি তো। মমতা বেগম একটু চিন্তা ভাবনা করলেন যে যাওয়া যায় কিনা। শেষমেশ তিনি নিজের মনকে রাজি করাতে পারলেনই না। না না বাবা, আমি যাব না, তোরাই যা। যাওয়ার সময় একটু বেশি করে ফল মিষ্টি নিয়ে যাস। হিমেল একটু ব্যঙ্গাত্মক গলায় বলল, কেন মা, ফ্রিজে মিষ্টি নেই? হিমেলের খোঁচা দেওয়া কথাটা মমতা বেগম বুঝতে পেরে খেকিয়ে উঠে বললেন, হয়েছে হয়েছে, এত খোঁচা দিতে হবে না আমায়। বউ বাঘ কেনে দিয়েছে, এই জন্য বউয়ের সামনে খোঁচাচ্ছিস? মমতা বেগম ভাবলেন নয়নতারার সামনে বোধহয় হিমেল ওনাকে অপমান করলো, অথচ নয়নতারা যে কথাটার মানেই বুঝল না সেটা তো উনি জানেন না। সেদিন কথাটা হয়েছিল ওনার আর হিমেলের মাঝে, সেখানে নয়নতারা উপস্থিতি ছিল না। এদিকে হিমেল শুধু হাসল। সব শেষে মমতা বেগম রাজি হলেন না। এই রাতের বেলা আর তিনি কোথাও যাবেন না। হিমেলকে বললেন অন্য কোন দিন না হয় দিনের বেলা ঘুরবেন। নয়নতারার হাত থেকে হিমেলের ব্যাগটা নিয়ে ভেতরে চলে গেলেন। নয়নতারাই বসল বাইকের পিছনে। বাইক স্টার্ট দেওয়ার আগে হিমেল ঘাড় ঘুরিয়ে পিছনে বসা নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু ভালো করে ধরে বসো, তারা পড়ে যাবে তো না হলে। নয়নতারা হিমেলের কাঁধে হাত রেখে বলল, ধরেছি তো, পড়বো না, আমার অভ্যাস আছে। হিমেল ভ্রু কুচকে বলল, কার বাইকে উঠেছে তুমি যে অভ্যাস আছে? আরে আমার ভাইয়ার বাইক আছে তো, অনেকবার উঠেছি। আর তাছাড়া আগে বাবাও বাইক চালাতো, পরে বাবার বাইকটা ভাইয়াকে দিয়ে দিয়েছে, অভ্যাস আছে আমার। হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাও ভালো। যাই হোক, কাঁধে হাত রাখলে ঠিক বুঝতে পারবো না যে পিছনে বউ বসে আছে। কোমর জড়িয়ে ধরে বসো। আর মাঝে এত দূরত্ব রেখেছো কেন? আমাদের কি বাচ্চা আছে যে ওখানে বসাবে? নয়নতারা লজ্জায় মাথা নামিয়ে নিয়ে মিনমিনে গলায় বলল, আপনি সবসময় এমন কথা কেন বলেন? বিয়ের আগে তো বুঝি না আপনি এত নির্লজ্জ। তখন তো ভদ্র সেজেই থাকতেন আপনি। হিমেল হো হো করে হেসে উঠে বলল, তবে কি আর এই সহজ সরল তারাকে পেতাম? এই নির্লজ্জ হিমেলকে আগে দেখলে তো এই তারা দৌড়ে পালাতো। ভালো করে দু হাতে কোমর জড়িয়ে ধরে বসো তো তারা। বাইক চালালে ঠান্ডা লাগবে, তুমি আমাকে একটু উষ্ণতা দাও। নয়নতারা এবারে কিঞ্চিত রাগী গলায় বলল, বাইক স্টার্ট দিন তো, বেশি খারাপ হয়ে গেছেন আপনি। আর একটা কথা বললে আমি বাইক থেকে নেমে যাব। মুহূর্তের মাঝে চুপ করে গেল হিমেল।
বউকে আর রাগানো যাবে না। এদিকে বউকে রাগানোর ফল বুঝতে পেরেছে হিমেল। বউ এমনিতে শান্ত, তবে হিমেলকে যে রাগ দেখাতে পারে সেটা হিমেল বুঝে গেছে। কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। বাইক চলার পথে হঠাৎ করে হিমেল বুঝতে পারল নয়নতারা পর পিঠের সাথে মাথাটা এলিয়ে দিয়েছে, আর হিমেলের কথা অনুযায়ী কোমর জড়িয়ে ধরেছে। আলতো হাসলো হিমেল। সেই সাথে এটাও বুঝতে পারল শুধু হিমেলই না, নয়নতারাও ওর সান্নিধ্য চায়। নয়নতারাও চায় হিমেলের কাছাকাছি থাকতে। নয়নতারাও চায় কিছু একান্ত সময় হিমেলের সাথে কাটাতে। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দীপা সামনে হিমেল আর নয়নতারাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো। হিমেলের তো আসার কথা ছিল না, কথা থাকবে কি করে? ও তো আসেই না দীপার বাড়িতে। সেদিনই শুধুমাত্র দীপাকে নেওয়ার জন্য এসেছিল। তাছাড়া বিয়ের 10 বছরে হিমেল কিংবা দীপার বাড়ির লোক কয়বার এসেছে সেই সংখ্যা হাতে গোনা যাবে। সেখানে আজ কোনো সংবাদ না দিয়ে হিমেলের আগমনে দীপা চমকালো। সেই সাথে আবার একটু চিন্তাও হলো, বাড়িতে আবার সব ঠিক আছে তো? প্রথমে চিন্তিত গলায় প্রশ্ন করলো, তোরা হঠাৎ হিমেল, মা ঠিক আছে তো? আগে ভেতরে তো আসতে দাও আপা, সবাই ঠিক আছে। আর আবার বাড়িতে কি আমি এমনি আসতে পারি না? হিমেলের কথা শুনে দীপা নিশ্চিত হলো। যাক, কোনো সমস্যা হয়নি তার মানে। এমনি ঘুরতে এসেছে হিমেলরা। সঙ্গে সঙ্গে দীপা মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, নিশ্চয় আসতে পারিস। নয়নতারা, ভিতরে এসো, তুমি প্রথমবার এলে আমার বাড়িতে। দীপা দুজনকে ভেতরে এনে সোফায় বসালো। কাদের তখন নিজের ঘরে ছিল। ড্রয়িং রুম থেকে দীপা বাদেও আরও কারো কণ্ঠস্বর পেয়ে সেখানে এলো। কে এসেছে দীপা? কথাটা বলে দীপার থেকে আর জানার প্রয়োজন হলো না যে কে এসেছে, কেননা কাদের ততক্ষণে দেখে নিয়েছে হিমেল আর নয়নতারাকে। সেই সাথে দেখলো সোফার সামনে রাখা ছোট টেবিলটার উপরে মিষ্টি আর ফলমূল রাখা। বুঝতে বাকি রইল না যে হিমেল এগুলো এনেছে। হিমেল কখনোই ওর বাড়িতে খালি হাতে তো আসেই না, অল্প জিনিসপত্রও নিয়ে আসে না, বেশি করেই আনে সব। কাদেরকে দেখে নয়নতারা সালাম দিল, সালামের জবাব দিল কাদেরও। হিমেলও সালাম দিল ঠিকই, তবে গম্ভীর গলায়, যেন মনে হলো সালাম না দিলেই নয়, সেই জন্যই শুধুমাত্র সৌজন্যতার খাতিরে কথা বলল। তবে অবাক করার বিষয় হলো আজ কাদেরকে বেশ হাসি খুশি দেখালো। হিমেল আর নয়নতারা সাথে টুকটাক কিছু কথাবার্তা সেরে দীপাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন এখানে? দীপ, যাও ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। নয়নতারা প্রথমবার এলো আমাদের বাড়িতে। নয়নতারার কাছে কাদেরের এই কথাটা বেশ স্বাভাবিকই লাগলো, তবে অস্বাভাবিক লাগলো হিমেল আর দীপার কাছে। হিমেলের তো নিজের কানকেই বিশ্বাস হলো না। একবার নিজেই নিজেকে চিমটিও কাটলো যে স্বপ্ন দেখছে কিনা, তবে না, ব্যথাটা বেশ ভালোই জোরে পেল। তার মানে স্বপ্ন দেখছে না। দীপাকে নড়তে দেখা গেল না, হা করে কাদেরের মুখের দিকে তাকিয়ে আছে। কাদের এবার একটু বিরক্তি মাখানো গলায় বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও, এই সাধারণ কথাটাও তোমায় আমায় বলতে দিতে হবে? দীপার ধ্যান ভাঙল, তবে এবারও সঙ্গে সঙ্গে যেতে পারল না রান্নাঘরের উদ্দেশ্যে। পুনরায় সন্দেহী গলায় বলল, যাব? অদ্ভুত তো, যাবে না কেন? বলছি তো যেতে। দীপার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। ব্যস্ত গলায় হিমেল আর নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, তোমরা বসো, আগেই যেন যেও না, আমি একটু নাস্তা নিয়ে আসি। দীপা যেতে ধরলে হিমেল ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, থাক আপা, লাগবে না নাস্তা। এমনি দেখা করতে এসেছিলাম তোমার সাথে, এত খিদে নেই আমাদের পেটে। কথাটা বলে হিমেল আর চোখে একবার কাদেরের দিকে তাকালো। কাদের বেশ ভালোই বুঝতে পারল যে ওর উপরে জমে থাকা রাগের কারণেই হিমেল এই কথাটা বলল। তবে হিমেলের কথাকে খুব বেশি পাত্তা দেয় না। কাদের নিচে পাল্টা গম্ভীর গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, নাস্তা দিতে চাইলে অতিথিরা আপত্তি করবেই দীপা, তাই বলে তুমিও থেমে যাবে? আর এমনিতেও তোমার ভাই আজ নতুন অতিথি না যে ওকে আপ্যায়নের জন্য আমি ব্যস্ত হয়ে যাব। নয়নতারা আজ প্রথম এসেছে আমাদের বাড়িতে। ওর বাড়িতে যখন গিয়েছিলাম ও আমার আপ্যায়নে কোনো ত্রুটি রাখিনি, তাই আমিও চাই না ওর আপ্যায়নে কোনো ত্রুটি থাকুক। পুরো কোচকালো হিমেল। আজ 10 বছর ধরে সবাই সম্মান দিয়ে যাচ্ছে, তবুও কাদেরকে সম্মান দেওয়া হয়নি। অথচ নয়নতারা একদিনেই এমন আপ্যায়ন করে ফেলল যে সম্মান দেওয়া উড়ে গেল। অদ্ভুত। মনে মনে বেশ ভালোই গালিগালাজ করলো হিমেল কাদেরকে। হিমেল খুব ভালো করেই জানে ওকে আরও রাগানোর জন্য কাদের শুধু নয়নতারার কথাটাই বলল, এমন ভাব দেখাচ্ছে যেন হিমেল প্রতিদিনই এখানে আসে, যে পুরনো অতিথি হয়ে গেছে। দীপা চলে গেল রান্নাঘরে।
কাদের সোফায় বসে নয়নতারার সাথে টুকটাক কথাবার্তা বলল। হিমেলের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে ওর নেই। হিমেলকেও যে কাদেরের খুব একটা পছন্দ তেমনটাও না। এমন রক্তগরম ছেলেদের কাদেরের অপছন্দ। কথায় কথায় ছ্যাদ করে ওঠে, যা বিরক্তিকর লাগে। আজ হিমেল অবাকের উপর অবাক হচ্ছে। এতটা অবাক হিমেল আজ পর্যন্ত কোনোদিন হয়নি। এই অবাকের সীমা কেউ কোথাও খুঁজে পাবে না। আজ শুধুমাত্র নয়নতারা আর হিমেলকে নাস্তা খাইয়ে ছেড়ে দেয়নি, বরং কাদের নিজে জোর করে ওদেরকে রাতের খাবার খাইয়ে ছেড়েছে। তার থেকেও বড় কথা, এতটা সময় হলো এই বাড়িতে আছে, অথচ কাদের একটা বারের জন্যও দীপার সাথে খারাপ ব্যবহার করলো না, অপমানও করলো না, এমনকি হিমেলকে খোঁচালোও না। ব্যাপারটা বেশ অদ্ভুত। হিমেলের কেন যেন মনে হলো কাদের বড় কোনো পরিকল্পনা করছে ওর উদ্দেশ্যে, এবারে ছোটোখাটো কিছু না বড় কিছু হাতানোর। হয়তো হিমেলের কাছে ভালো সাজতে চাইছে, কিংবা এমনও হতে পারে যে দীপার কাছে ভালো সাজতে চাইছে, যেন দীপা আর হিমেলের কথা না শোনে। খাওয়া দাওয়ার আর আড্ডা দেওয়ার মাঝে দীপা যখন জানতে পারল নয়নতারা নিজের টাকায় হিমেলকে বাইক উপহার দিয়েছে, খুব খুশি হলো। নয়নতারার প্রতি সন্তুষ্টি আরও কয়েক গুণ বাড়ল। সেই সাথে মনে মনে এটাও ঠিক করলো হিমেলরা চলে যাওয়ার পর নিজের মাকে ফোন করে বলবে যেন নয়নতারার সাথে একটু ভালো ব্যবহার করে। কেননা এখন নয়নতারা ভালো আছে। বলা তো যায় না, হয়তো ওনার খারাপ আচরণের কারণে ধীরে ধীরে নয়নতারার মনটাও বিষিয়ে গেল। শেষে দেখা গেল নয়নতারা রুমানাকেও ছাড়িয়ে গেল। হতেই তো পারে এমনটা। তাই এখন যখন ভালো আছে ওকে ভালোই রাখতে হবে। যাওয়ার সময় হয়ে এলে আজ কাদের আর দীপা দুজনের নিচে অবধি এগিয়ে দিয়ে গেল। বাইকে ওঠার আগে হিমেল একবার দীপাকে উদ্দেশ্য করে বলল, তুমি সত্যি ভালো আছো তো আপা? আমাকে দেখে আবার জোর করে হাসছো না তো? হিমেলের চিন্তিত কণ্ঠস্বরটা শুনে দীপা একটু শান্তি পেল। যাক, কেউ তো আছে দীপার জন্য চিন্তা করার। তবে এবারের হিমেলের সন্দেহটা তো ভুল। দীপার মুখের হাসিটা একদমই মিথ্যে নয়। আমি ভালো আছি হিমেল, খুব ভালো আছি। আসলে একটা কথা কি জানিস তো, নিজের স্বার্থে আঘাত না লাগা অবধি কিছু মানুষ সোজা হয় না। আবার কিছু পুরুষ এমনও থাকে যে নিজের মা বোন কিংবা পরিবারের থেকে খোঁচা না খাওয়া অবধি বউকে চেনে না। তুই আমার বুদ্ধিমান ভাই, আর কিছু বললাম না। কথাটা বলে দীপা আর চোখে একবার কাদেরের দিকে তাকালো। কাদের এমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন কিছুই শোনেনি। তবে মনে মনে দীপার উপরে একটু বিরক্ত হলো হিমেলকে কথাগুলো বলার জন্য। কি দরকার ছিল ভাইয়ের সামনে স্বামীকে ছোট করার? ভাই আগে না স্বামী আগে? এই মেয়েদের এই এক জ্বালা। ভাইয়েরা একটু ভালো ব্যবহার করলেই গলে যায়। আচ্ছা, ভাইকে ভালোবাসলো সেটা নয়, ঠিক আছে, কিন্তু তাই বলে স্বামীর থেকে বেশি ভালোবাসতে হবে? দীপার সাথে আরও টুকটাক কিছু কথা বলে হিমেল এবার কাদেরের সামনাসামনি এসে দাঁড়ালো। কোনো রাগ না, কোনো তেজ না, কোনো ঘৃণা না, বরং কণ্ঠটা ভীষণ কোমল করে বলল, এই 10 বছরের মধ্যে আজ প্রথমবার মনে হলো যে আপনি আমার কোনো নিকট আত্মীয়, আমার বোনের স্বামী। জানি না আজ আপনার কি হয়েছে কিংবা আপনার এই ভালো রূপটা কতদিন বজায় থাকবে, তবে একটা অনুরোধ, আমার প্রতি যতই রাগ থাকুক না কেন, আমার আপাকে কষ্ট দেবেন না। আর আমার স্ত্রীকে নিয়ে আজ প্রথমবার এই বাড়িতে এসেছিলাম, ও সম্মান রক্ষা করার জন্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞ থাকব। কথাটা বলে হিমেল আলতো হাসলো। হিমেলের সেই আলতো হাসির প্রেক্ষিতে কাদের আলতো হাসলো। আর এই দৃশ্যটা দেখে শান্তি পেল দীপা। জানে না আদৌ সব ঠিক হবে কিনা, জানে না কাদের সারা জীবন এমন থাকবে কিনা। তবে দীপা চায় যেন কাদের এমনই থাকে, একটু রাগারাগি করুক মাঝে মাঝে, তবে সাথে যেন একটু ভালোবাসে, একটু যেন বোঝে দীপাকে, দীপার কষ্টগুলোকে যেন বোঝে, দীপার পরিবারের সাথে যেন একটু ভালো আচরণ করে। জীবনের দীর্ঘ একটা সময় কাদের কেমন আচরণ করে এসেছে, দীপা সেসব ভুলতে চায়, শুধু মনে রাখতে চায় ভালো কাদেরকে। সেদিনের ঝামেলার পর থেকে হাসান খুব কমই কথা বলে রুমানার সাথে। প্রয়োজন পড়েই না তেমন রুমানার সাথে কথা বলার। এমন তো না যে রুমানা ওকে খাবার বেড়ে দিল। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে, কিংবা কোনো কিছু হারিয়ে গেলে সেটা রুমানা ওকে খুঁজে দেবে। নিজের সব কাজ হাসান নিজেই করে। এটা হাসান করতে পছন্দ করে। তবে যদি রুমানা করতে চাইতো তবে বাধাও দিত না। তবে না, রুমানা কখনো করতে চেয়েছে, আর না হাসান আগ বাড়িয়ে করতে বলেছে। রুমানাও কয়েকদিন খুব একটা কথা বলেনি হাসানের সাথে। ওই প্রয়োজনে টুকটাক কথা বলেছে, যখন টাকা দরকার হয়েছে তখন কথা বলেছে।
তবে আজ সকাল থেকে হাসান একটা ব্যাপার খেয়াল করেছে। রুমানা কেন যেন ওর সাথে মিল ফালানোর চেষ্টা করছে। বুঝতে পারছে হাসান যে এই দুদিনের তুলনায় আজ রুমানার মন মেজাজ একটু হলেও ভালো আছে। বিছানায় বসে ল্যাপটপে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে হাসান। আজ আর অফিসে যাওয়া হয়নি। সকাল থেকে শরীরটা একটু খারাপ, জ্বর এসেছে, গলাটাও বসে গেছে। একটু পর রুমানা এলো ঘরে 2 কাপ কফি নিয়ে। আগে দরজাটা বন্ধ করে দিল রুমানা। যখন হাসানের সাথে সময় কাটায় তখন রুমানার পছন্দ না যে অন্য কেউ এসে ওদের বিরক্ত করবে, সেই জন্য দরজা বন্ধ করে রাখে। সচরাচর এই ঘরে কেউ আসে না। কফি পাশে রেখে আগে হাসানের সামনে থেকে ল্যাপটপটা কেড়ে নিল। হাসান মৃদু রাগী গলায় বলল, দেখছো তো কাজ করছি আমি রুমানা। করতে হবে না কাজ। তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ হলাম আমি। আগে আমাকে সময় দেবে, তারপর সব কাজ।